উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং এনসিপি বাংলাদেশের সহকর্মী এবং সহযোদ্ধাবৃন্দ এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে অকথ্য কারাবরণ সহ্য করে ফেরত আসা আমাদের সেই ভাইয়েরা যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং তাদের পরিবারবর্গ, সবাইকে আসসালাম আলাইকুম। আজকে একটা বিশেষ আনন্দের দিন আমাদের জন্য। এই যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কারাবরণকারী ভাইয়েরা যে সুস্থভাবে দেশের মাটিতে ফেরত আসতে পেরেছেন, তার জন্য হাজার হাজার শুকরিয়া। এবং এই দুঃসাধ্য কাজটাকে সফলভাবে সম্পন্ন করার জন্য যারা অক্লান্তভাবে পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতেই হয়। বিশেষ করে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে যখন আমার সাথে যখন সর্বপ্রথম এই বিষয়ে যোগাযোগ করা হয়, অস্ট্রেলিয়াতে ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্মানিত নেত্রী এবং এনসিপি বাংলাদেশ সেন্ট্রাল লিডারশিপের সম্মানিত নেত্রী দিলশান আপু এখানে উপস্থিত আছেন। উনি প্রথম থেকে এটার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আমার সাথে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সালওয়া শামস, তার কথা বিশেষভাবে বলতে হয়, অক্লান্ত পরিশ্রম করেছেন। তারেক মুন অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশে কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ শুরুর থেকেই এটার সাথে অত্যন্ত আগ্রহ ভরে সংযুক্ত ছিলেন। এটার ইম্পর্টেন্সটা, এটার গুরুত্ব ওনারা প্রথম থেকেই বুঝতে পেরে খুব সক্রিয়ভাবে এই বিষয়টি বারবার তুলে এনেছেন বিভিন্ন মিডিয়া এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইদের কাছে। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয়, আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিলাম, যে আইনি পদক্ষেপগুলো নেওয়ার ব্যাপারে আমরা যখন খোঁজ নিলাম সংযুক্ত আরব আমিরাতে, ততক্ষণে আমাদের এই ভাইদের এক একজনের 25 বছর, 10 বছর, 15 বছর করে সাজা হয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোর্ট থেকে। এবং আমরা এর মধ্যে এটাও শুনতে পেলাম যে আমাদের সর্বশেষ 25 ভাইয়ের মধ্যে একজন ভাই আব্দুল হামিদ ভাই, উনি ওখানকার দুঃসহ কারাবরণের অভিজ্ঞতা এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে অত্যন্ত দুঃখজনক ভাবে উনি ওখানেই মৃত্যুবরণ করেছেন। তো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের হাতে সময় খুব কম। আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাকি ভাইদেরকে বের করে নিয়ে আসতে না পারি, তাহলে ওনাদের যে কি অবস্থা হবে ওটা তো তখন অনুমেয় ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য যে মধ্যপ্রাচ্যের একটি দেশ, যেখানে ওদের রাজনৈতিক যে সিচুয়েশনটা, রাজতন্ত্র নির্ভর দেশ, সেখানে কোর্ট কাচারি বলেন, আইনি প্রক্রিয়া বলেন, ওগুলা যেগুলা অন্যান্য দেশে যেভাবে কাজ করে, ওখানে তো ঠিক প্রক্রিয়া এগুলো ওরকম নয়। সবকিছু নির্ভর করে ওই রাজতন্ত্রের কাছ থেকে কি ধরনের হুকুম আসছে, কি ধরনের অর্ডার আসছে। এবং ওদের কাছে ওদের যে জাতীয় নিরাপত্তা, যে ইস্যুতে আমাদের সব ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল, ওই জিনিসগুলো ওরা খুবই সেন্সিটিভলি দেখে, যে কারণে যে কোনো মিছিল, মিটিং, যে কোনো আন্দোলন তারা খুব শক্তভাবে, খুব, আমি বলবো অনেকটা নির্মম ভাবে তারা দমন করে থাকে। তো এই ধরনের একটা সিচুয়েশন আমাদের হাতে সময় খুব কম ছিল। আমার খুব বিশেষ ধন্যবাদ দিতে হয় আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সহযোদ্ধা অ্যালিসন ব্যাটিসন, যার সাথে আমি সুদীর্ঘকাল অস্ট্রেলিয়াতে মানবাধিকার আইন নিয়ে কাজ করছি। অস্ট্রেলিয়ার কোর্টগুলোতে এবং জাতিসংঘের বিভিন্ন যে ফোরামগুলো আছে ওগুলাতে আমরা কাজ করেছি। এটাও আপনাদের জেনে রাখা ভালো, এই অ্যালিসনের সাথে মিলেই আমরা 2024 সালের 1 অগস্ট, যখন বাংলাদেশের বুকে ফ্যাসিস্ট রেজিমের নির্মম হত্যাযজ্ঞ চলছিল, আমরা তো অস্ট্রেলিয়ায় বসে খুব বেশি খবর পাচ্ছিলাম না, কারণ ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। সেই 17 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আমরা যেসব অথেন্টিক খবর, ইনফরমেশন এবং এভিডেন্স বের করতে পেরেছিলাম,
তার উপর নির্ভর করে আমরা 1 অগাস্ট 2024 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা দুজন মিলেই সর্বপ্রথম ওই মামলাটা হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করি।